প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ঢাকায় হাদির মরদেহ জানাজা শনিবার, জানাজা ঘিরে যুক্তরাজ্য ও মার্কিন নাগরিকদের সতর্ক করল দূতাবাস। বাংলাদেশের পরিস্থিতি ৭১-এর চেয়েও বড় চ্যালেঞ্জ, মন্তব্য ভারতীয় সংসদীয় কমিটির। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। প্রথম আলোর পর ডেইলি স্টার অফিসে ভাঙচুর, আগুন, বন্ধ ছিল 2 পত্রিকা, 2 সম্পাদকের সাথে প্রধান উপদেষ্টার ফোনালাপ। সুদানের কর্দোফানে আবারও হামলা, নিহত 16। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ক্রীড়া তারকা সহ নিহত 7। অস্তিত্ব সংকটে টেক্সটাইল খাত টিকে থাকতে সেফগার্ড, ডিওটি ও 10% প্রণোদনা চান মালিকরা। আমেরিকা আগুন নিয়ে খেলছে, হুঁশিয়ারি চীনের। যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার 4 বছরের সর্বোচ্চে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, জানালেন ডাক্তার জাহিদ। অন্যদিকে ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান। সিলেট সীমান্তে বাংলাদেশি 2 তরুণকে গুলি করে হত্যা। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে সতর্কতার প্রস্তুতি খতিয়ে দেখল ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছেছে। শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। এদিকে জানাজাকে ঘিরে শনিবার ঢাকা জুড়ে ব্যাপক জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এই কারণে ঢাকার মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে ও বড় সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, মানিক মিয়া এভিনিউ সহ গুরুত্বপূর্ণ সড়কে ভারী যানজট হতে পারে এবং শান্তিপূর্ণ সমাবেশও সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি জানিয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য ৭১-এর চেয়েও বড় কৌশলগত চ্যালেঞ্জ। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে কমিটি এক প্রতিবেদনে সতর্ক করে বলেছে, কৌশল ব্যর্থ হলে ঢাকায় ভারতের প্রভাব কমতে পারে এবং এ বিষয়ে সরকারকে একাধিক সুপারিশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ, পাকিস্তান ও চীন সম্পর্ক এবং ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। অন্যদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন জানায়, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও কোনো হস্তক্ষেপ করবে না। কমিশনের মতে, পরিস্থিতি এখনও পরিবর্তনশীল হওয়ায় গভীর ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দগ্ধ ভবন দেখে কর্মীরা বাকরুদ্ধ হয়ে পড়েন। ঘটনার পর শুক্রবার 2 পত্রিকার প্রকাশনা বন্ধ থাকে। হামলার আগে প্রথম আলোর প্রথম এডিশন ছাপলেও ক্ষয়ক্ষতির কারণে দ্বিতীয় সংস্করণ প্রকাশ সম্ভব হয়নি। এদিকে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলাকে স্বাধীন গণমাধ্যমের উপর আঘাত হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিন্দা জানান। তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সুদানে গৃহযুদ্ধে দারফুনের পর কর্দোফান নতুন সংঘাত কেন্দ্রে পরিণত হয়েছে। দক্ষিণ কর্দোফানের অবরুদ্ধ ডিলিং শহরে টানা 2 দিনের গোলাবর্ষণে অন্তত 16 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, আরএসএফ ও তাদের মিত্র এসপিএলএম এর আবাসিক এলাকায় আর্টিলারি হামলা চালায়, যাতে নারী, শিশু ও বয়স্করাও নিহত হন। 3য় বছরে গড়ানো যুদ্ধে বেসামরিক মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় একটি ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে 7 আরোহীর সবাই নিহত হয়েছেন। স্টেটসভিল বিমানবন্দর থেকে উড্ডয়নের পর অবতরণের জন্য ফিরতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে অবসরপ্রাপ্ত ন্যাসকার রেসিং চালক গ্রেগ বিফল ও তার পরিবারের সদস্যরা রয়েছেন।
পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে গড়ে ওঠা টেক্সটাইল মিল খাত বাঁচাতে সরকারকে জরুরি সহায়তা চেয়েছে মালিকরা। তাদের দাবি, স্থানীয় সুতা বিক্রিতে 10% বিশেষ প্রণোদনা ও সুতা আমদানিতে সেফগার্ড শুল্ক না দিলে খাতটি ধসে পড়বে। 30 বছরে $23 বিলিয়ন বেশি বিনিয়োগে এই খাত সুতি, নিট সুতায় প্রায় 100% ও ওভেন সুতায় 80% চাহিদা পূরণে সক্ষম হলেও বিটিএমই জানায়, গত 1 বছরে পরিস্থিতি খারাপ হয়েছে এবং গত 3 মাসে সংকট আরও তীব্র হয়েছে। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদনের তীব্র সমালোচনা করেছে চীন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন বলেন, তাইওয়ানকে অস্ত্রসজ্জিত করা আগুন নিয়ে খেলা, যা তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে। সিনহুয়ার প্রতিবেদনে তিনি যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এই বিপজ্জনক পদক্ষেপ বন্ধের আহ্বান জানান। যুক্তরাষ্ট্রে নভেম্বরে বেকারত্ব বেড়ে 4.6% দাঁড়িয়েছে, যা 4 বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। দীর্ঘ শাটডাউনের কারণে অক্টোবরে পূর্ণাঙ্গ শ্রমবাজার তথ্য প্রকাশ হয়নি বলে জানিয়েছে শ্রম পরিসংখ্যান ব্যুরো। নভেম্বরে নতুন কর্মসংস্থান হয়েছে 64,000, তবে অক্টোবরে চাকরি কমেছিল 1,05,000। ব্লুমবার্গ জরিপে নভেম্বরে 50,000-এর বেশি চাকরির পূর্বাভাস ছিল। বিশ্লেষকদের মতে, এসব তথ্য ফেডের চলতি বছর সুদহার কমানোর পক্ষে যুক্তি জোরালো করলেও শ্রমবাজার নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, এভার কেয়ার হাসপাতালে সিসিইউ সুবিধা সম্পন্ন আইসিইউ কেবিনে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার একটি ছোট অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য ট্রাভেল পাস পেয়েছেন। শুক্রবার বিকেল 5:30টায় বিষয়টি নিশ্চিত করেন তার মেয়ে জাইমা রহমান। প্রায় 18 বছর লন্ডনে থাকার পর তিনি আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরবেন। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তের দমদমিয়া ও বরম সিদ্ধিপুর এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন আশিকুর রহমান ও ইয়াকুব উদ্দিন। আশিকুর ঘটনাস্থলে এবং ইয়াকুব হাসপাতালে নেওয়ার পর মারা যান। পুলিশ জানায়, দমদমিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর রাজনটিলা এলাকায় খাসিয়াদের গুলিতে তারা নিহত হন। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত সীমান্তের সতর্কতা জোরদার করেছে। ত্রিপুরা রাজ্যে সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা সরেজমিনে নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, সব পরিস্থিতি মোকাবেলায় ত্রিপুরা প্রস্তুত। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্র্যান্ড ক্রিস্টেনসেনকে সিনেট অনুমোদন দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের 18তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। শুক্রবার লিঙ্কডইনে তিনি নিজে অনুমোদনের তথ্য নিশ্চিত করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে, ব্র্যান্ড ক্রিস্টেনসেন একজন জ্যেষ্ঠ ফরেন সার্ভিস কর্মকর্তা এবং 2019 থেকে 2021 সালে ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.